আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা প্রীতি আবারও চলে এসেছি আপনাদের সাথে আইএলটিএস এর একটি লাইভ নিয়ে। লাস্ট লাইভে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি রাইটিং এর বার চার্টটাকে এক্সপ্লেইন করে লেখা যেতে পারে এবং কি কি জিনিস আপনাদেরকে অবজারভেশনে রাখতে হবে ওয়েন এভার ইউ আর রাইটিং আ বার চার্ট। সো আই হোপ যে আপনারা সেটা ট্রাই করেছেন এবং হোপফুলি এটা আমার লাস্ট লাইভটা আপনাদের কোনোভাবে না কাজে দিয়েছে। সো প্রত্যেকবারের মতো এবার লাইভ করছি কোনো একটা বিষয় আইএলটিএস এর যেটা আপনাদের অবশ্যই হেল্প করবে whenever you are going to write or solving any kinds of modules in the writing, any kind of modules from the IELTS. সো ফার্স্টলি আমি আজকে বলে নিই, আজকে আমরা রাইটিং টাস্কের ম্যাপটা নিয়ে একটু কথা বলবো। অনেকেই জানে যে আমাদের রাইটিং টাস্কে চার্টের জায়গায় একটি পার্ট আছে, একটি টাইপ আছে, সেটা হচ্ছে ম্যাপ টাইপ। যেটা অনেক সময় আমাদের আইএলটিএস এর এক্সামের টাইম এসে থাকে। তখন আমরা অনেক সময় ভেবে নেই যে ম্যাপ কেন আসলো, বা হোয়াট ইজ ম্যাপ, ম্যাপ কি আসলে আসে কিনা রাইটিং টাস্ক মানে, বা এটা তো চার্ট না। সো আমি তো জানতাম রাইটিং টাস্ক ইজ অলওয়েজ অ্যাবাউট চার্ট। আসলে ব্যাপারটা এমন না। ম্যাপটাও এক ধরনের চার্ট, ম্যাপ চার্ট, যেটাতে আপনার অলওয়েজ দুইটা ম্যাপের ভিতরে কম্প্যারিজন করে দেয়া হয়, যাতে করে আপনি সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো নিয়ে কথা বলতে পারেন ইন রাইটিং টাস্ক ওয়ান। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার এই লাইফটা খুব বেশি বড় হবে না, একটু ছোট হবে, যাতে করে দ্য সিগনিফিকেন্ট ম্যাটার্স যেটা যেটা আপনারা মাথায় রাখতে পারেন whenever you are solving a map। ঠিক আছে, So, দেরি না করে কথা না বলে চলে যাই আমাদের ম্যাপ পার্টে। Okay, so here is the map part. Okay, সো ম্যাপের আগে সবার আশা করি সবার ধারণা আছে। অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে ম্যাপ অ্যাকচুয়ালি পরীক্ষাতে কত বেশি আসে বা আসলে আদৌ আসে কিনা। অবভিয়াসলি ম্যাপ আসে। আমি বলেছিলাম দেয়ার আর ফাইভ টাইপস অফ রাইটিং টাস্ক ওয়ান চার্ট, যেখানে থাকছে আপনার লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, ম্যাপ অ্যান্ড প্রসেস ডায়াগ্রাম। তো সেখানে আপনার টেবিলও থাকে মাঝে মধ্যে। সো যেটা দেখার বিষয় যে প্রসেস ডায়াগ্রাম খুব রিসেন্টলি তেমন একটা আসছে না, 3 মাস আগে বা 4 মাস আগে হয়তো বা একটা আসছে। বাট মাঝখানে বিশাল অনেক ভালোই একটা গ্যাপ ছিল প্রসেস ডায়াগ্রাম না আসার। সো বেসিকলি আমরা ফোকাস করে থাকি লাইন গ্রাফ এবং বার চার্ট, পাই চার্ট এবং ম্যাপের উপর আমরা একটু বেশি ফোকাস দিয়ে থাকি, বিকজ এগুলো একটু কনস্ট্যান্টলি বেশি আসে ইদানিং কালে। সো সেই ক্ষেত্রেই ম্যাপটা জানা। ম্যাপ আমাদের অনেক মডিউল, আরো একটা মডিউলে এসে থাকে, সেই মডিউলটা লিসেনিং মডিউল। লিসেনিং মডিউলে আমাদের অনেক সময় সেকশন 3 বা সেকশন 2 তে ম্যাপ থাকে। আহ মাঝে মাঝে এটা রিসেন্টলি এখন চেঞ্জ হচ্ছে, ম্যাপ তেমন একটা আসছে না লিসেনিং এ। খুব সম্ভবত এমসিকিউ একটু বেশি আসছে। তেমনই আরেকটা ম্যাপ আপনার রাইটিং টাস্ক ওয়ানে। বাট লিসেনিং এর ম্যাপ অ্যান্ড রাইটিং এর ম্যাপ ইজ হোলি ডিফারেন্ট। ওই ম্যাপটা অন্যরকম, ওটা লোকেশনের জন্য ইউজ করা হয়। আর এই ম্যাপটা বেসিকলি কি কি সিগনিফিকেন্ট চেঞ্জেস আসছে আমার পাস্টের সাথে এখনকার বা ফিউচার প্রজেক্টেড কোনো প্রজেক্টের টাইম নিয়ে কি চেঞ্জেস গুলো আসতে পারে আমার ম্যাপে, সেইটা নিয়ে থাকে। বেসিক্যালি ম্যাপ এখানে একটা থাকে না, ম্যাপ অ্যাকচুয়ালি দুটো থাকে। দুটোর ভিতরে আপনাদেরকে কম্প্যারিজন করে লিখতে হবে যে আগে কি ছিল না এখন কি থাকছে। বেসিক্যালি সেই জিনিসটার জন্য ম্যাপটা দেওয়া হয়। এখানেও সিগনিফিকেন্ট চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দেরি না করে চলে যাই যে জিনিসগুলো আমাদেরকে ফোকাসে রাখতে হবে whenever we are addressing map. সো ফার্স্টে ওকে, টাইম কম্প্যারিজন। ঠিক আছে, টাইম কম্প্যারিজন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টাইম কম্প্যারিজন বলতে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে টাইম কম্প্যারিজনটা বলতে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে দুইটা টাইমের ভিতরে, মানে দুইটা ম্যাপ থাকবে এবং দুই ম্যাপের ভিতরে একটা টাইম থাকবে। হয়তোবা ম্যাপটা আগের ম্যাপটা পাস্টে আছে এবং পরের ম্যাপটা প্রেজেন্টে আছে কিংবা ফিউচারে আছে, যে ডেভেলপ করা হবে সেরকম কোনো একটা ম্যাপ থাকবে যেটার ভিতরে টাইম কম্প্যারিজন থাকবে। আমার এখানে স্লাইডে একটু ভুল আছে, টাইম কম্পারিজনের পাশে আমি ইনডোর আউটডোর লিখেছি। বেসিক্যালি এটা আসবে লোকেশন মার্কার্স এর ক্ষেত্রে। ঠিক আছে, লোকেশন মার্কার্স এর ক্ষেত্রে ইনডোর অ্যান্ড আউটডোর ব্যাপারটা আসে। আচ্ছা,
ইনডোর আর আউটডোর বলতে কি বুঝি? ম্যাপ আমাদের দুই ধরনের এসে থাকে। তো ফার্স্ট একটা হচ্ছে আম, হয়তো সেটা ইনডোর বেসড হতে পারে, মানে একটা বিল্ডিং এর ভেতরে বা একটা কম্পার্টমেন্টের ভিতরে যে চেঞ্জেস গুলা হচ্ছে সেই চেঞ্জেস গুলা নিয়ে কথা হতে পারে। আর আউটডোরের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো একটা এরিয়া, যে এরিয়াটা হয়তো বা চেঞ্জ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে সেটা নিয়ে কথা বলা হতে পারে। সো ইনডোরের ক্ষেত্রে অবভিয়াসলি, এবং আমাদের যে জিনিসগুলো, যে লোকেশন মার্কার্স গুলো আমরা ইউজ করি, আউটডোরের ক্ষেত্রে আমরা সেম লোকেশন মার্কার্স গুলো ইউজ করি না। সো আমাদেরকে অনেক বুঝে তারপর হচ্ছে লোকেশন মার্কার গুলো ইউজ করতে হয় ইনডোর আউটডোরের ক্ষেত্রে। তো সেখানেরই একটা জিনিস আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো। ফার্স্টে আসছি আমরা লোকেশন মার্কার ফর আউটডোরস। আউটডোরস এর ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখবেন হচ্ছে ম্যাপের ক্ষেত্রে কোনো একটা সাইডে হয়তো দেয়া থাকবে যে কোন সাইড নর্থ, কোন সাইড সাউথ, কোন সাইড ইস্ট, কোন সাইড ওয়েস্ট। বাট অনেক সময় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেয়া থাকে না। তখন সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট? সেক্ষেত্রে আমরা যেটা করি, আপনি সরাসরি যে কোশ্চেন দেখতে পাচ্ছেন সেই আই ভিউতে আপনার সামনেরটা হবে নর্থ সাইড, পিছনেরটা হবে সাউথ সাইড, রাইট সাইডেরটা হবে ইস্ট সাইড এবং লেফট সাইডেরটা হবে ওয়েস্ট সাইড। আপনি আপনার সবসময় মনে রাখবেন এই হিসাবটা আপনি আপনার হাতের সাইডে বা আপনি যে সাইডে বসে আছেন সেই সেই হিসাবে না। এটা বার্ডস আই ভিউতে আপনাকে চিন্তা করতে হবে। বার্ডস আই ভিউতে মানে উপর থেকে আপনি যেটা দেখছেন সেটা দেখে আপনাকে চিন্তা করতে হবে যে সামনেরটা হবে নর্থ সাইড, ম্যাপের সামনের অংশটা হবে নর্থ সাইড, ম্যাপের পিছনের অংশটা হবে সাউথ সাইড, ম্যাপের ডান সাইডটা হবে হচ্ছে ইস্ট সাইড, ম্যাপের লেফট সাইডটা হবে হচ্ছে ওয়েস্ট সাইড। এটা আপনাকে ধরে নিতে হবে। এটা ধরে আপনাকে হচ্ছে ম্যাপটাকে বিশ্লেষণ করতে হবে এবং বলতে হবে। বাট অনেক সময় দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি সেটা ধরে কথা বলতে পারেন। আর যদি ওইভাবে দেয়া না থাকে সেক্ষেত্রে আপনি বার্ডস আই ভিউতে হচ্ছে এই গণনাটা করে নিতে পারেন। ওকে। তারপর আমরা হচ্ছে যদি কোনো জিনিস নর্থ এবং হচ্ছে ওয়েস্টার্ন সাইডে থাকে সেক্ষেত্রে আমরা নর্থ ওয়েস্ট ইউজ করতে পারি বা নর্থ ওয়েস্টার্ন বলতে পারি সেই অংশটাকে বা সেই জায়গাটাকে। যখন আমরা অ্যাড্রেস করব, যখন আমরা ওই জায়গাটার ক্ষেত্রে পার্টিকুলার জায়গাটাকে অ্যাড্রেস করব তখন আমরা সেটাকে নর্থ ওয়েস্ট বা নর্থ ওয়েস্টার্ন বলতে পারি। যখন আমরা নর্থ ইস্টে এমন কোনো অংশকে হচ্ছে অ্যাড্রেস করব তখন সেটাকে নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন বলতে পারি, নর্থ ইস্টার্ন সাইড। আবার যখন সাউথ ওয়েস্টের কোনো অংশকে হচ্ছে আমরা অ্যাড্রেস করতে যাব তখন আমরা সেটাকে সাউথ ওয়েস্টার্ন বলতে পারছি। এবং যখন আমরা হচ্ছে সাউথ ইস্টের কোনো সাইডকে হচ্ছে অ্যাড্রেস করতে যাব তখন সেটাকে আমরা সাউথ ইস্ট বা সাউথ ওয়েস্টার্ন সাইড বলে লিখতে পারি। এই এই লোকেশন মার্কার্স গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়েন এভার উই আর রাইটিং আ ম্যাপ, বিকজ এইগুলো দিয়ে একটা এক্সামিনার আইডেন্টিফাই করতে পারবে যে আপনি আসলে ম্যাপের কোন অংশটা নিয়ে কথা বলছেন। অনেকে অনেক সময় বলে যে আমরা লেফট সাইড রাইট সাইড একটা করে লিখে দিলেই হচ্ছে, না এটা হচ্ছে না। আপনার ব্যান্ড স্কোর কমার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনি লোকেশন মার্কার্স গুলাকে ঠিক মতো ইউজ করতে পারছেন না। আপনাকে জানতে হবে যে লোকেশন মার্কার্স গুলো কিভাবে ঠিকভাবে ইউজ করা যায়। সেজন্যই আমরা বলে থাকি যে লোকেশন মার্কার আউটডোরের ক্ষেত্রে একভাবে কাজ করে এবং ইনডোরের ক্ষেত্রে অন্যরকম ভাবে কাজ করে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যখন আউটডোরের কোনো ম্যাপকে হচ্ছে এক্সপ্লেন করছেন তখন আপনি কি ধরনের লোকেশন মার্কার্স গুলো ইউজ করছেন। লেটস জাস্ট সে আমি যদি লোকেশন মার্কার আউটডোরের ক্ষেত্রে ইনডোরের লোকেশন মার্কার ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আপনার যখন আমরা কোনো আউটডোরের ম্যাপটা দেখি সব তখন সেই আউটডোরের ম্যাপে অনেক এমন জায়গা থাকে যেটা লেফট রাইট করলে হচ্ছে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সব স্পেসিফিক জায়গাটাকে আপনি হচ্ছে অ্যাড্রেস করতে পারেন না এক্সপ্লেনেশনের জন্য। সেক্ষেত্রে এই জন্যই আমরা বলে থাকি যখন আউটডোরের কথা বলছেন তখন স্পেসিফিক্যালি আপনাকে যদি কোনো জায়গা সম্পর্কে লিখতে হয় তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট এটা বলে আপনাকে অ্যাড্রেসটা করতে হবে যাতে আপনি পারফেক্টলি এটাকে অ্যাড্রেস করতে পারেন এবং পারফেক্টলি সেই জায়গাটা নিয়ে কথা বলতে পারেন যে জায়গাটা নিয়ে আপনার সিগনিফিকেন্ট চেঞ্জেস আছে। ঠিক আছে। ওকে। ফর ইনডোরস এর ক্ষেত্রে আমরা সেপারেটলি অন্য লোকেশন মার্কার্স ইউজ করে থাকি। যেমন যদি সেটা উপরে থাকে, মানে উপরের কোনো অংশকে যদি আপনি বোঝাতে চান তখন সেই ক্ষেত্রে আমরা টপ বলে থাকি, জায়গাটাকে টপ বলে অ্যাড্রেস করে থাকি। নিচের জায়গাটাকে আমরা বটম বলে ইউজ করে থাকি। রাইটের জায়গাটাকে রাইটই বলছি এবং লেফটের জায়গাটাকে লেফটই বলছি। যেমন
আমরা বলতে পারি রাইট হ্যান্ড কর্নারে এই চেঞ্জেসটা হয়েছে। তো তখন আমরা বলছি রাইট হ্যান্ড কর্নার, মানে রাইট সাইডে এই জিনিসটা আছে। এই জিনিসটা ইনডোরের ক্ষেত্রে কেন আমরা নর্থ ওয়েস্ট সাউথ ইউজ করি না, বিকজ ইনডোরটা একটা কনসাইজ জায়গা নিয়ে হচ্ছে কথাটা হয়। ইনডোর মানে হচ্ছে জায়গাটা ছোট। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইউজ করতে হচ্ছে না। আমরা হচ্ছে টপ বটম লেফট রাইট এটা বলেই হচ্ছে ইন্ডিকেশন দিয়ে হচ্ছে আমরা জায়গাটাকে সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলাকে অ্যাড্রেস করতে পারি। সো দ্যাট ইজ ওয়াই যখনই আমরা হচ্ছে ম্যাপকে এক্সপ্লেন করতে যাব, আমাদেরকে উই শুড বি ভেরি ফোকাসড অন যে আমরা ফার্স্টে কোন ধরনের ম্যাপটাকে হচ্ছে অ্যাড্রেস করছি। আমরা কি আউটডোর ম্যাপটাকে অ্যাড্রেস করছি নাকি আমরা ইনডোর ম্যাপটাকে অ্যাড্রেস করছি, যদি সেই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে যে আপনি লোকেশন মার্কার্স গুলাকে কিভাবে ইউজ করছেন। আউটডোরের জন্য সেপারেট লোকেশন মার্কার্স, ইনডোরসের জন্য সেপারেট লোকেশন মার্কার্স। ওকে, নাও এখানে একটা জিনিস আছে, ইউ হ্যাভ টু ইউজ প্যাসিভ ভয়েস। সবসময় চেষ্টা করবেন যে যখনই আপনি ম্যাপটা লেখার চেষ্টা করছেন সেটাকে অ্যাক্টিভ ভয়েসে না লিখে প্যাসিভ ভয়েসে লেখার ট্রাই করবেন। এতে করে দেখবেন আপনি যে লেখার যে সেন্টেন্স গুলা হচ্ছে সেই সেন্টেন্স গুলার স্ট্রাকচার অনেক ডিফারেন্ট হচ্ছে অ্যান্ড ইট সাউন্ডস রিয়েলি নাইস। ওকে, দেন হচ্ছে ইউজ ট্রান্সফরমেটিভ ভার্ব। ওকে, ট্রান্সফরমেটিভ ভার্ব বলতে আমরা সেই ভার্ব গুলাকে বুঝাই যে ভার্ব গুলো দিয়ে হচ্ছে চেঞ্জেস বোঝানো হচ্ছে, ঠিক আছে। যে কোনো ধরনের চেঞ্জেস বোঝানোর জন্য আমরা ট্রান্সফরমেটিভ ভার্ব গুলো ইউজ করতে পারি। সো দেখে নিই কি কি ধরনের ট্রান্সফরমেটিভ ভার্ব আমরা ম্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারি। সো আমরা এক্সপ্যান্ডেড ইউজ করতে পারি যখন কোনো কিছু বাড়ানো হয়, তখন সেটার ক্ষেত্রে আমরা এক্সপ্যান্ডেড ইউজ করতে পারি। ডেভেলপড ইউজ করতে পারি, ডেভেলপ মিন্স যখন কোনো কিছু ডেভেলপ করা হচ্ছে তখন আমরা ডেভেলপড ইউজ করতে পারি। কনস্ট্রাক্টেড ইউজ করতে পারি। রিলোকেটেড বলতে পারি, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় কোনো কিছু লোকেশন তখন আমরা সেটাকে রিলোকেটেড জায়গায় ইউজ করতে পারি। রিমুভড ইউজ করতে পারি, রিপ্লেসড ইউজ করতে পারি, কনভার্টেড ইউজ করতে পারি, ডেমোলিশড ইউজ করতে পারি। অ্যাড, মডার্নাইজ, এক্সটেন্ড, রিকনস্ট্রাক্ট, রেনোভেট, ইমপ্রুভ। সো এই জিনিসগুলা হচ্ছে বেসিকলি ট্রান্সফরমেটিভ ভার্ব। সো আপনি যখনই হচ্ছে কোনো ম্যাপকে এক্সপ্লেন করতে যাবেন এই ভার্ব গুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জেস গুলা বোঝানোর জন্য। আপনি যখনই হচ্ছে কোনো চেঞ্জেস বোঝানো যাবেন তখন আপনি সোজা ভাষায় লিখে দিলে হবে না এটা এখানে ছিল ওটা ওখানে চলে গেছে। Rather, you will use this transformative verb to stand different than other papers. তখন আপনাকে হচ্ছে এই ট্রান্সফরমেটিভ ভার্ব গুলা অনেক হেল্প করবে একটা এক্সামিনারকে লোকেট করতে যে বেসিক্যালি আপনি যে চেঞ্জেস গুলো কথা বলছেন সেই চেঞ্জেস গুলো আসলে কি হয়েছে। এটা কি এক্সপ্যান্ড হয়েছে, এটা কি ডেভেলপ হয়েছে, এটা কি রিলোকেট হয়েছে, নাকি এটা রিমুভ হয়েছে, নাকি এটা রিপ্লেস হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে ইউজ করে তারপর হচ্ছে ম্যাপটাকে লিখতে হবে। আমরা হয়তো অনেকেই জানতাম না এই জিনিসগুলা, বাট আজকের হোপফুলি আপনাদেরকে এই জিনিসগুলো নেক্সট টাইম আপনারা যখন ম্যাপ প্র্যাকটিস করতে বসবেন বা ম্যাপ লিখতে যাবেন তখন এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। আর দেন আসছে কারেক্ট ক্যাটেগরাইজেশন। কারেক্ট ক্যাটেগরাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় বলি ক্যাটেগরাইজেশন করে লেখার জন্য প্রত্যেকটা ম্যাপের প্রত্যেকটা চার্টের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটেগরাইজেশন থাকে, যে প্রত্যেকটা ম্যাপ চার্টকে কিভাবে আলাদা আলাদা করে ক্যাটেগরাইজ করা যায়। তো দেখা যায় যে ম্যাপের ক্যাটেগরাইজেশনটা আমরা কিভাবে করে থাকি। সো তিন ভাবে হচ্ছে আমরা ক্যাটেগরাইজেশনটা বেসিকলি ম্যাপের ক্ষেত্রে করে থাকি। সো ফার্স্ট হচ্ছে মডিফিকেশন অর চেঞ্জেস। আমরা যখন কোনো একটা ম্যাপ দেখছি তখন ওই ম্যাপের ক্ষেত্রে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমরা বেসিক্যালি সেখানে কি ধরনের মানে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি কিনা, বা আগে যেটা ছিল সেটার থেকে কি ধরনের চেঞ্জেস হয়েছে বা কি কোনো মডিফিকেশন আছে কিনা সেই জিনিসগুলোকে আমাদেরকে মডিফিকেশন অর চেঞ্জেস এর আন্ডারে নিয়ে আসতে হবে। তারপর আসে কমপ্লিটলি নিউ, মানে একটা ফাঁকা জায়গায় এর আগে কিছুই ছিল না, বা হচ্ছে সে জায়গাটা আগের ম্যাপে দেখা যাচ্ছে খালি ছিল, পরের ম্যাপে দেখা যাচ্ছে সেখানে একটা বিল্ডিং হয়েছে, একটা শপিং মল হয়েছে বা একটা স্কুল হয়েছে, ঠিক আছে। তো সেটা আসবে পুরোটাই কমপ্লিটলি নিউ এর আন্ডারে। সো তখন আপনাদেরকে ক্যাটাগরাইজ করতে হবে সেটাকে কমপ্লিটলি নিউ এর আন্ডারে। অ্যান্ড দেন আসতেছে আনচেঞ্জ। আনচেঞ্জ মানে আগের ম্যাপেও যে জিনিসটা যেখানে ছিল
পরের ম্যাপেও আপনি দেখতে পাচ্ছেন যে সেই জিনিসটা সেই জায়গাতেই আছে, সেটার কোনো পরিবর্তন হয়নি। তখন আমরা সেক্ষেত্রে সেই সেই জিনিসটাকে আনচেঞ্জের কাতারে নিয়ে আসি। সো এভাবে আপনাকে ম্যাপের ক্যাটেগরাইজেশনটা করতে হবে। whenever you get the question paper, যখনই আপনি ম্যাপের কোয়েশ্চেন পেপারটা পাচ্ছেন, তখনই আপনাকে সাথে সাথে এই ক্যাটেগরাইজেশনটা আগে করে নিতে হবে। আপনাকে আগে চুজ করতে হবে যে আসলে কোন সাইডে, নর্থ ওয়েস্টার্ন সাইডে বা নর্থ ইস্টার্ন সাইডে কোন কোন ধরনের চেঞ্জেস গুলো হয়েছে। ওখানে কি মডিফিকেশন হচ্ছে, নাকি ওখানে কমপ্লিটলি নিউ জিনিস আসছে, নাকি ওখানে আনচেঞ্জই থাকছে। সেই জিনিসটা আপনি রাইটিং টাস্ক 1 লিখার আগে অবশ্যই হচ্ছে এই ক্যাটাগরাইজেশনটা করে দিবেন, উইচ উইল গিভ ইউ আ স্ট্রাকচার যে আপনাকে কিভাবে অ্যাকচুয়ালি ম্যাপটা লিখতে হবে এবং কোন কোন সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো নিয়ে আপনি বেসিকলি কাজ করতে যাচ্ছেন। ওকে, লাস্টলি দেখছি, লুক ফর দ্য সিগনিফিকেন্ট চেঞ্জেস টু রাইট ইন ওভারভিউ। অবভিয়াসলি ওভারভিউতে আমাদেরকে সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো মেনশন করতে হয়, সেটা আমরা সব চার্টের ক্ষেত্রে সেম ভাবে বলে থাকি। সো সেম গোজ ফর ম্যাপের ক্ষেত্রে। ম্যাপের ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে কোন সাইডে সবচেয়ে বেশি হচ্ছে চেঞ্জেস গুলো আসছে। সো যদি সেটা আউটডোরের ক্ষেত্রে হয়, আপনাকে বলতে হবে ফর এক্সাম্পল যে in northeastern side and southwestern side has the significant changes। ঠিক আছে, কি ধরনের চেঞ্জেস সেটাও বলতে পারেন যে ইট ওয়াজ এ কমপ্লিটলি নিউ চেঞ্জ অর সামথিং। যদি কোনো কিছু আনচেঞ্জ থাকে তাহলে সেটাও বলতে পারেন যে সাউথ ইস্টার্ন পার্টে রিমেইন আনচেঞ্জ। ঠিক আছে, সেটা বলে। সো সিগনিফিকেন্ট যে চেঞ্জেস গুলো আছে সেগুলো আপনাকে বলতে হবে। অ্যাজ অলসো গোস ফর উইন্ডোজের ক্ষেত্রে, যে টপ বটম রাইট লেফট এর ক্ষেত্রেও আপনি ইন্ডিকেট করে আপনাকে বলতে হবে যে এখানে সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো কি আছে। অলওয়েজ রিমেম্বার, ওভারভিউ আপনার পুরো ম্যাপে যা হচ্ছে, it's not concern for overview। ওভারভিউতে সিগনিফিকেন্ট চেঞ্জেস হচ্ছে কনসার্নের বিষয়। সেক্ষেত্রে আপনার পুরো ম্যাপে যা হচ্ছে সেটা আপনি বডি প্যারাগ্রাফের জন্য রেখে দেবেন। ওভারভিউতে অবশ্যই আপনাকে শুধু সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো নিয়ে কথা বলতে হবে। ওকে, অলওয়েজ ক্যাটাগরাইজ দ্য ডাটা অ্যাজ মেনশন বিফোর। কিভাবে আপনাকে ক্যাটাগরাইজেশন করতে হবে একটু আগেই বলে দিলাম। মডিফিকেশনস আর চেঞ্জেস যদি থাকে তাহলে সেই ক্যাটাগরিতে আপনাকে নিয়ে আসতে হবে সেই চেঞ্জেস গুলাকে। যদি সামথিং কমপ্লিটলি নিউ থাকে তাহলে অবশ্যই কমপ্লিটলি নিউ এর আন্ডারে সেগুলাকে নিয়ে যেতে হবে। আর যদি কোনো কিছু থাকে আনচেঞ্জ, তাহলে আপনাকে সেই আনচেঞ্জের জায়গায় সেই জিনিসগুলাকে হচ্ছে রেখে দিতে হবে। সো অলওয়েজ ক্যাটাগরাইজ দ্য ডেটা ফার্স্ট। তারপর হচ্ছে ইউজ ডিফারেন্ট কম্প্যারিজন স্টাইলস। অবভিয়াসলি কম্পারিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই কম্পারিজনটা করতে হবে উইথ ওয়ান ডেটা উইথ অ্যানাদার ডেটা, আদারওয়াইজ ইট উইল নট সাউন্ড পারফেক্ট। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কম্পেয়ার করবেন যে একদিকের ডেটা আর একদিকের সাথে কি ধরনের মানে কি ধরনের কম্পারিজনটা হচ্ছে, সেই কম্পারিজন স্ট্যান্সটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ইউজ দ্য কারেক্ট ট্রান্সফরমেটিভ ওয়ার্ডস। ঠিক আছে, যেখানে জিনিস রিমুভ হচ্ছে সেখানে যদি আপনি ডেভেলপ লেখেন তাহলে অবভিয়াসলি সেটা ভুল। সো আপনাকে বুঝতে হবে যে আমার কোথায় রিপ্লেস হচ্ছে আর কোথায় রিমুভ হচ্ছে, কোথায় হচ্ছে ডেভেলপড হচ্ছে এবং কোথায় কনস্ট্রাক্টেড হচ্ছে। তো সেই ভার্ব গুলা প্রপারলি বুঝে ম্যাপ অনুযায়ী তারপর আপনাকে কারেক্ট ট্রান্সফরমেটিভ ভার্বটাকে ইউজ করতে হবে টু এক্সপ্লেইন ইয়োর ম্যাপ। ওকে, and then finally write 3 paragraphs, not more than 3 paragraphs। ঠিক আছে, আপনি চাইলে 2 প্যারাগ্রাফে লিখতে পারেন যদি হচ্ছে আপনি মনে করেন যে আপনার ম্যাপে বেশি একটা ডেটা নাই। সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশন আর ওভারভিউ একসাথে লিখতে পারেন, এন্ড দেন বডি প্যারাগ্রাফ একটা একটা লিখতে পারেন। সেক্ষেত্রে আপনি 2টা লিখতে পারেন। এবং চাইলে আপনার যদি ইনফরমেশন অনেক বেশি থাকে ম্যাপের ভিতরে, যে আপনাকে অনেক সিগনিফিকেন্ট চেঞ্জেস আছে এবং আপনাকে একটু বেশি প্যারাগ্রাফের দরকার আছে, সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ একটা প্যারাগ্রাফে লেখার পর বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখতে পারেন। বাট অলওয়েজ রিমেম্বার, ডু নট রাইট মোর দেন 3 প্যারাগ্রাফ। ঠিক আছে, বিকজ বেশি প্যারাগ্রাফের অ্যাকচুয়ালি রাইটিং টাস্ক 1-এ তেমন একটা প্রয়োজন হয় না। বিকজ ফার্স্ট অফ অল আমাদেরকে লিখতে হবে মিনিমাম 150 ওয়ার্ডস, উইচ ইজ উই উইল সে যে আপনাদেরকে খুব বেশি থেকে বেশি 180 ওয়ার্ডস আপনি লিখতে পারেন। And always remember,
যে আমাদেরকে রাইটিং টাস্ক ওয়ানে সবসময় সিগনিফিকেন্ট চেঞ্জেস নিয়ে তারপর সেটাকে সামারাইজ করতে হয়। তাহলে সেই সামারাইজের ক্ষেত্রে অবশ্যই আপনি সব ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবেন না, সেই ডেটাগুলোকে আপনাকে কনসাইজ করে নিয়ে আসতে হবে। সো যদি আপনি কনসাইজ করেন তাহলে সেখানে অবশ্যই সুযোগ থাকছে না যে আপনি প্যারার পর প্যারা লিখতে পারবেন। সো সেক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার টু রাইট ইন 3 প্যারাগ্রাফস। সো হোপফুলি আজকের ভিডিওটা শর্ট এবং অনেক ইফেক্টিভ হবে আপনাদের জন্য যখনই আপনারা ম্যাপ প্র্যাকটিস করতে চাচ্ছেন। সো সি ইউ ইন নেক্সট ভিডিও। আপনাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন বিলো। সো whenever I'm doing my second live, তখন যেন আমি আপনাদের এই কোশ্চেন গুলাকে অ্যাড্রেস করতে পারি এবং আপনাদের কনসার্ন গুলাকে অ্যান্সার করতে পারি। সো সি ইউ ইন নেক্সট লাইভ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।